আমাদের যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের লাইভটা একটুখানি আগের লাইভটা বন্ধ করে আবার নতুন করে চালু করলাম। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট গায়িকা, আমার খুব ভালো বন্ধু রমিদি। আমরা একসঙ্গে রবীন্দ্র ভারতী থেকে পড়াশোনা করেছি। রমিদি মানুষটাও খুব ভালো, আর রমিদির গানের গলাও খুব ভালো। রমিদি এসেছেন, রমিদি আরেকবার নিচ্ছি। দাদা এবার শুনতে পাচ্ছেন? ওরে বাবা, শেষ পর্যন্ত তোমাকে শুনতে পাচ্ছি। আমার মনে হয় লাইভটার কিছু সমস্যা হয়েছিল ওই আগের লাইভটা, ওই ব্রেক হলে মনে হয় আর শোনা যায় না, হতে পারে কোন একটা কারণ। হ্যাঁ, কেটে গেল না, কেটে কি আবার নতুন করে ঢুকলে তাই জন্য বোধহয় কানেকশন। এখন খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। আচ্ছা, তুমি কি এমনি সরাসরি কথা বলছো বা না? আমি হেডফোনে 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 তো বাহ, তাই জন্য স্পষ্ট শোনা যাচ্ছে। এবং তুমি সুন্দরভাবে একটা গান দিয়ে শুরু করো আগে। হ্যাঁ, আমি কি ফোক গাইবো না এমনি পছন্দের গান? তোমার পছন্দের গান দিয়ে শুরু করো, তারপরে অনুরোধ। আচ্ছা, এক্ষুনি যদি সবাই আমাদের শোনে এই অনুষ্ঠানটা, তাহলে দেখবে অনুরোধ আসতে শুরু করবে। আচ্ছা। হ্যাঁ, তো কোনো প্রস্তুতি নেই, তাও একটা খাতা নামিয়ে নিলাম। ভালো ভালো শিল্পীদের প্রস্তুতির দরকার হয় না। না না, তাও লাগে একটু। তুমি মানুষটাও ভালো, তোমার সামনেই বলছি, আর তোমার গানের গলা আমার খুব পছন্দের। আচ্ছা, ভীষণ ভালো গাও তুমি। ঠিকানা না রেখে গানটা একটু অল্প একটু শোনাচ্ছি। আমার গলাটা আজকে একটু আর কি ঠিক নেই, শুধাংশ মার্জনা করে দিন। ন্যাচারাল বিতে করছি। হ্যাঁ, ভালো ঠিকানা না রেখে ভালো সাজাতে হবে না বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখা ঠিকানা না রেখে ভালো
হঠাৎ খেয়ালি কাছে এসে পথ চিনে, হঠাৎ খেয়ালি কাছে এসে পথ চিনে, সুযোগ পাবে না দিনে যেতে আর অভিনয় নাম সারি সাজাতে হবে না ঠিকানা না রেখে ভালো দারুণ দারুণ দারুণ, অসাধারণ। ঠিক নেই। এবার এর পাশাপাশি আমি জানি না, যেহেতু এই গানটা করলে তাহলে আমার মনে এসে গেল যে সেই চিঠি খুঁজে পেলাম। না তুমি করো ওটা শুনি। না না, এই গানটা যদি মানে সুযোগ পাও তুমি তুলে রেখো। আমার বলার কিছু, হ্যাঁ আমার বলার কিছু ছিল না, ওটা করো ওটা করো ওটা করো, আমার পছন্দের গান গো। মান্নাদের সুর আছে। সব কিছু গেলে যা দিয়েছিলে হাসি সব তুমি, সব কিছু গেলে যা দিয়েছিলে হাসি সব তুমি, যার বেলায় স্মৃতিটাই ফেলে চলে গেলে আমার কিছু ছিল না, সবকিছু গেল ধরল না শুধু এই স্মৃতিটা গেল শেষ দেখার কোথা থেকে কখন যে হয়ে গেল সাজানো ঝড় বয়ে গেল, কোথা থেকে কখন যে হয়ে গেল সাজানো ঝড় বয়ে গেল, শিখার থামার পরে পৃথিবী আধার হলো, তবু দেখি কিছু তুমি চলে গেলে আমার কিছু ছিল না, আমার কিছু ছিল না।
তুমি চলে গেলে অসাধারণ অসাধারণ রমিদি, দারুণ দারুণ। আর গানটা অসাধারণ। আমাদের এইখানে লাইভের মধ্যে যারা এসে চলে গেল, আমি তখন তো কথা তোমাকে ডিস্টার্ব করলাম না, এর মধ্যে আমার আরো কিছু বন্ধু বান্ধব এলো। এখন বিশাল ঘোষ দেখছে, তার সঙ্গে যারা এসেছিল বিশ্বজিৎ রায়, ওরা এসেছিল। হ্যাঁ, বিশাল ঘোষ দেখছে। তারপরে আমার আরেক ফুলকি, ফুলকি হচ্ছে আমার এক বান্ধবী, ও খুব ভালো গান গায়। ফুলকিরও আমরা একদিন গান শুনবো। হ্যাঁ, ফুলকি ছিল, ওর নাম প্রিয়ঙ্কা হাজরা। তো ও ছিল। ভালো ভালো মানুষ আমাদের দেখছি, জানো তো। তোমার গান শোনার সময় দেখছি যে ওয়াচিংটা অনেক বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আর তুমি অসাধারণ গাও। হ্যাঁ, মানে আমাদের রবীন্দ্রভারতীর তুমি একজন জুয়েল একজন আর কি। হ্যাঁ, তো খুবই ভালো গান গাও। আজকে হয়তো ছেলেমেয়েরা আছে। না না, তোমার কত ভালো ভালো ছেলেমেয়েরা আছে। মানুষটাও তো ভালো, মানুষটা ভালো। সবচেয়ে অসাধারণ অনেকে তো আছে, আমি বললাম না অরিজিৎ সিং। আজকে অরিজিৎ সিং কেন জানো তো আমার ভালো লাগে কেন, সেই মানুষটা ভালো। মান্না দে অত বড় শিল্পী, খুব মাটির মানুষ ছিলেন। মান্না দের যখন ফাংশন হতো ওনাকে ডাকা হতো, উনি না সেই আমাদের চট ঘেরা প্যান্ডেলেই একটা ছোট টুল নিয়ে বসে পড়তেন, মানে কোনো অ্যাকচুয়ালি কি জানো তো দাদা, মানে গান গাইতে খুব ভালোবাসি, মানে এটা আমি জানি না যে সমস্ত শিল্পীরই একটা ইচ্ছা থাকে। ওই জন্য আমি সেদিন আমাদের সবাই মিলে আলোচনা হচ্ছে, তুমি হয়তো খেয়াল করেছো, গ্রুপে আমি লিখছিলাম যে শিল্পীদের ক্রমশ দর কমে যাচ্ছে, কারণ শিল্পীদের না গান গাওয়ার একটা ইচ্ছা থাকে, তো সবসময় সেটা ফেরাতে পারে না। এবার সেই জন্য সেই ইচ্ছাটার উপরই মূল্য দেখ, এই জন্যই তো শিল্পী। শিল্পী আর ব্যবসায়ী, মানে একটা ব্যবসা চাকরি, মানে এই জবের সাথে শিল্পটা কিন্তু খুব একটা যায় না, যদিও এটাই শিল্প, একটা জীবিকা আমাদের সকলেরই, আমার তো এটাই জীবিকা। তো কিন্তু তবু কোথাও কি শিল্পী সত্তা কিন্তু ওই গান শোনাতেই ভালোবাসে, মানে সেখানে তখন ওই আর কিছু আমার বাবার কথা চিন্তা করে না। আমার বাবা ছিল গান পাগল মানুষ, সংস্কৃতিক পাগল। তো আমার যে আমার সব দিদি, মানে রবীন্দ্রভারতী থেকেই পাশ করেছেন। পম্পা ঘোষ আমার এক দিদি, খুব ভালো গায়িকা হিসেবে আমাদের এখানে প্রচুর সুনাম। এখন আমার ওই দিদি বা ওদের কাছ থেকেই কিন্তু আমার শেখা, মানে এই যে আমার গান টানের যে ঝোঁক, আমার ওই দিদি পম্পা ঘোষ বা আরো আমার দিদি আছেন, আমার যেসব আত্মীয় স্বজন সবাই এই সাংস্কৃতিক একটা ব্যাপার নিয়ে তারা পাগলামি করে গেছে। এবং আমি নিজে দেখেছি আমার বাবা ভীষণ ভাবে, মানে সেই মাকে নিয়ে চতুর্দিকে ফাংশন করতে নিয়ে যাওয়া, হেন তেন এরকম। আমি শুনেছি যে মা যখন ধরুন আমাকে গর্ভে ধারণ করেছেন, সেরকম অবস্থায় ফাংশন করে গেছে। তো মা সেই অবস্থায় গিয়ে ফাংশন করেছেন আমাকে স্টেজে নিয়ে, মানে এই গর্ভে রাখা অবস্থায়, মানে এটা যখন শুনেছি পরে খুব ভালো লেগেছে। জন্মেছেন পারিবারিক ভাবে, মানে আমি পাগলামি, তুমি ভাবতে পারো না, তোমার বাড়িতে গেলে খেতে দিতে হবে না, তুমি শুধু গান শোনাও, দেখবে আমাকে সবসময় পাবে। মানে এইরকম আমি সঙ্গীতের ভক্ত, মানে ভীষণ ভাবে আমার ভালো লাগে আর কি, মানে গান পাগল আমার মানুষ। দাদা সব ধরনের গান ভালো লাগে, মানে আমি ফোক গান ভীষণ ভালোবাসি, মানে আমার সাবজেক্ট কি ম্যাটার করে না, আমি যে কোনো গান ভালোবাসি, আমি ইংলিশ গানও শুনি, আমার খুব ভালো লাগে শুনতে। গান সব তো ধরনের গান, গান শুনি, গান গান একদম গান তো গানই ভালো, কথা একদম। আমার যেটাই মন টাচ করবে সেটাই আমি শুনবো, সেই আর হিন্দি হোক। মাটির গান তো একদম আলাদাই, মানে মাটির গান ভালো লাগে না এরকম লোক বোধহয় তামাম দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে। সেটাই তো। আমি যেহেতু তোমাকে পেয়েছি আজকে, তা তোমাকে তো আর ছাড়া যাবে না মানে এত সহজে, তাই জন্য তোমার আরেকটা ভালো গান শুনি। আচ্ছা, তুমি আমার এই যে গিটারের ইয়েগুলো তোমার কানে যাচ্ছে? কানে যাচ্ছে, কিন্তু ওটা কিছুটা না ওই টাইমের একটু হেরফের হয়, রিদিম দিলে আমি করতে পারবো না আর কি, মানে অনলাইন অতটাও। হ্যাঁ, মানে সুরটা থাকলে খারাপ লাগবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রমিদি, শোনো না, আমি বলছি পয়লা বৈশাখ আমাদের একটা সংস্থা আছে মেঠো সুর। এই মেঠো সুরের একটা পয়লা বৈশাখ একটা বৈঠক করব বাগনানের বুকে। আচ্ছা,
যারা তোমরা মেয়েরা আটপৌরে শাড়ি, আমাদের বাঙালিদের যে আদর্শ শাড়ি আটপৌরে শাড়ি, মানে আমি ওদিকে থাকলে যেতাম, কিন্তু আমি এতটাই দূরে, আর সবে এলাম পরশুদিন, ওই জন্য হয়তো ওটা একটু কলকাতায় গিয়েছিলাম বাড়িতে। তো এবার হচ্ছে ছেলেরা পরবে ধুতি আর পাঞ্জাবি, এইরকম করে একটা বাঙালিয়ানা বোঝাই করে আমরা পয়লা বৈশাখটা পালন করব। এবং তালের পাখা দিয়ে হাওয়া করা, এই যে একটা রেয়াজ ছিল না, লোভ লাগছে শুনেস। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর উদ্যোগ, বাঙালি খাবার, ঠিক আছে, একদম বাঙালি আনাটা করে এবারে পয়লা বৈশাখটা করতে চাইছি। তো তোমাকে মানে জানানো থাকলো, লাইভ অনুষ্ঠানে এসো। আমরা তো যা লাইভ করব। তাহলে তুমি এর আগের লাইভে যে গানটা গাইলে, ওটা তো ওই লাইভে চলে গেছে, তাহলে ওই তুই বাঙালির কথা বলে আমি তাহলে ওই গানটা গাইছি, কালো জলে কুসলা, আমার খুব প্রিয় গান। তুমি কোন স্কেলটা বাজালে? নাচাসি? আমার তো একটুখানি ছিল, তুমি যেটা করতে পারো আমি এটা দেখো তো, নাচাসি। একটু কমিয়ে একটু তুলে নাও, একটু ছড়ায় মানে রবীন্দ্রভারতীর আরেকজন এসছে, নবনীতা, আমার সঙ্গে যে থাকতো, নবনীতা। বুঝতে পেরেছি। চিংড়ি মাছের ভেতর করা তাই ঢেলেছে ঘি, আর নিজের হাতে ভাত ছেড়েছে, ভাবলে হবে কি। চিংড়ি মাছের ভেতর করা তাই ঢেলেছে ঘি, নিজের হাতে ভাত ছেড়েছে, ভাবলে হবে কি। চালের চুলা লম্বা কোচা ফুলে ফুলে যায়, হিসাবে বিবেচনা কার ঘরে কালো জলে পিছলা তলে ডুবলো সনাতনে। আজ সারারা কাল সারারা পাই যে নদীর জলে চাষের মতো মিছাই ছিড়ি পাকালো রে বইছে হ্যালো পছন্দে আমি একদিন লাইভ করবো একদম। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বদলি মাথাটা মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বদলি মাথাটা পিছে পাড়ে রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার। পিছে পাড়ে রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার। কলে কলে ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কালো জলে আজ সারানা ওই যে নদীর জলে ছাই ঝিরে বইছে
সমীক্ষা বলছে, এই সমীক্ষা বলছে রমিদির গান হচ্ছে, সমীক্ষা ভাবছে হ্যাঁ রমিদি একদম খুব গাইছে। খুব ভালো হচ্ছে সমীক্ষা বলছে। ভুল তার হলে তোমরা ক্ষমা করে দিও, মাটির গান তোমাদের সমীক্ষা তুমি নিজেদের কি গান। অ্যাড হবে একটু আমাদের সঙ্গে কথা বলো, তোমাকে একটু দেখতে চাই। সমীক্ষা তুমি একবার মুখ দেখাতে চাও, তুমি যদি পারমিশন দাও আমি তোমাকে অ্যাড করব, তাহলে আমরা একসঙ্গে থাকবো রবীন্দ্রভারতীর তিনজন একই ফ্রেমে, একদম। তাহলে তোমার কথাগুলো একটু শুনবো। সমীক্ষা, থ্যাংক ইউ হ্যাঁ নবনীতা লিখেছে। সমীক্ষা থ্যাংক বলছে ইউ নবনীতা। দারুণ হয়েছে। একবার সমীক্ষাকে নিয়ে দেখি। সমীক্ষা সমীক্ষা সমীক্ষার আসছে গান না। শুনবো আমরা। প্রীতম প্রীতম খাটাম প্রীতম শিখেছে। খাতাম, না প্রীতম খাতাম এরকম একজন আছেন। আচ্ছা ধন্যবাদ আচ্ছা। আমি, হ্যাঁ আচ্ছা। তো রমিদি, তো হুম আমাদের তার মানে দেখছে অনেকেই, বুঝছো, তুমি এসেছো বলেই হুম। অনেকে দেখছে, তোমাকেই দেখতে চাইছে সবাই। আর মৌসুমী রায় এসছে, মৌসুমী রায় দারুণ হচ্ছে। রমি, মৌসুমী রায়কে চেনো? হ্যাঁ মৌসুমী দি, মানে আমার, উনিও খুব ভালো গান। আমি মানে মৌসুমী দেখতে পাচ্ছি তোমাকে না। অ্যাড করা যাচ্ছে না কেন? মৌসুমী দি হবে। আমি হ্যাঁ ইয়েটা মৌসুমী দেখে, রায় ছবিটা দেখে। হুম। লেখা আছে মৌসুমী রায়। মৌসুমী দি নিজেও খুব ভালো গান। মৌসুমী আচ্ছা দির সাথে আমার অনেক দিনের। আচ্ছা আচ্ছা, তা ওনাকে তো অ্যাড করা যাচ্ছে না, তাহলে হ্যাঁ ওনার গান শুনতাম। হ্যাঁ মৌসুমী দি উড়িষ্যায় থাকেন। ও তো আচ্ছা, দিন ধরে মানে মৌসুমী দি খুব ভালো, মানে ক্লাসিক্যাল সিঙ্গার উনি। একদম গান শিখে বহুদিন চর্চা করে আর এখন প্রচুর বাহ প্রোগ্রাম করেন ওদিকে। বাহ বাহ দিদি। বাহ বাহ। খুব ভালো হচ্ছে অনুষ্ঠান, তোমার জন্য জমে উঠেছে অনুষ্ঠান। আর আমাদের সঙ্গে খুব গুণী মানুষরাই আসছেন এবং গানগুলোকে বোঝার চেষ্টা করছেন, এবং আমাদের যে লেভেলের অনুষ্ঠান হচ্ছে এই লেভেলের অনুষ্ঠানটাই আমরা বজায় রাখবো। আমাদের সেই হইচই করে একদম মানে হট সংস্কৃতিটাকে নষ্ট করে করে, হ্যাঁ আর হট একদম কোনো আগে থেকে ভেবে চিন্তে সব জানান দিয়ে নয়, একদম হ্যাঁ, হঠাৎ করে। দেখো হট করে ব্যাপারটা যেটা বলছো বটে, অ্যাকচুয়ালি এটা কেন সম্ভব হলো জানো? তুমি মানুষটা ভালো বলে, তুমি তো গান হ্যাঁ পাগল আমার। মানুষ, যার জন্যই তুমি এটা করতে পেরেছো। নাহলে তো তুমি যদি গানটাকে না ভালোবাসতে, তাহলে আমার কথাগুলো ভালো লাগতো না। তোমার আমার কথা ভালো লেগেছে কেন? তুমি তো সেইটাই ভাবছো, তোমার মধ্যেও সেটাই চলছে। তাই জন্যই তো আমাদের একের সঙ্গে একের মনের মিল হয়ে গেলে তখন সেই কাজটা ভালো লাগে। এইভাবেই কিন্তু একটা জিনিস হিট করে। মানে ধরো একদমই। আমরা যেটা ভাবছি সেটাই যদি সিনেমার মধ্যে দেখতে পাই, তাহলে সেই সিনেমাটা আমরা বারবার দেখি। হ্যাঁ, তো এইভাবেই তো সব জিনিসটাই হিট করে আর কি, মানে গানটাও সেরকম আর কি। তো প্রচুর লোক কমেন্ট করে যাচ্ছে। হ্যাঁ, তো এর মধ্যে এসে গেছে মিলন ধারা, থ্যাংক ইউ ফর কামিং। তারপরে আছে বর্ণালী দত্ত, থ্যাংক ইউ ফর কামিং। মৌসুমীদি থ্যাংক ইউ। নবনীতা থ্যাংক ইউ। সমীক্ষা থ্যাংক ইউ। এরা সবাই এসেছে। প্রীতম এসছে, সমীক্ষা এসছে, এরা এসছে এবং অনেক মানুষ দেখছেন। তুমি একটা, তো আমি একটা তুমি করি। একটা গাও তারপরে হ্যাঁ করো। प्यार मांगा है तुम्ही से, इनकार करो। प्यार मांगा है तुम्ही से, इनकार करो। पास बैठो जरा अब तो इकरार करो, मुझे प्यार करो, আবার मुझे प्यार करो। डंग 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 डंग। प्यार मांगा है तुम्ही से, इनकार करो। पहले भी तुम्हें देखा, पहले भी तुम्हें चाहा,
पहले भी तुम्हें देखा, पहले भी तुम्हें चाहा, इतना हसीन पाया, सत हसी होने दो, मुझे प्यार करो, मुझे प्यार करो, प्यार मांगा है তুমি সে ইনকার করো। এই যে গানটার মধ্যে রা 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 রা, এটা না হলে না পরের কড়িটা ধরতে ভালো লাগে না, তাই জন্য আমি এটা এরা এ আলাদা জিনিস তৈরি করে গেছে, বুঝছো? এ আর হবে না। তো এখানে লিখছে দাদা দারুন, এই মৌসুমী দি আমার দারুন বলেছে। তাহলে তো থ্যাংক ইউ দিদি। না, সুবিধা সত্যি খুব ভালো গান। তো যাই হোক, এইটা হলো ব্যাপার। তো এবার তোমার একটা গান শুনি, মানে তুমি ধরো সেই রাগ প্রধান টাইপের যে গানগুলো করতে, সেই খুব কঠিন কঠিন গানগুলো করতে না, ভয়ঙ্কর ভয়ঙ্কর কঠিন গান করতে। আর ঠিক আছে, একটা দাদরা শোনাই। সেটাই তবলা বাজা ভালো হতো। এখন তবলাটা ওইখানে রয়েছে, আবার কানেক্ট করাই আছে, নিয়ে আসবো, বাজাবো সঙ্গে। তুমি যদি পারো কোনো অসুবিধা নেই, তাহলে তো আরো ভালো হবে। তবে তোমার সেটিং না নড়ে যায়, সেটিং না নড়ে যায়, এটা দেখো। আমাদের লাইভ অনুষ্ঠান জমে উঠেছে, যার জন্য তিনি হচ্ছেন আমাদের রমিদি, মৌসুমীদি আছেন। তানপুরাটা শোনা গেল? হ্যাঁ হ্যাঁ, তানপুরাটা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। একদিন আমাদের এই অনুষ্ঠানে লাইভ করবেন, আপনাকে সরাসরি নিতে চাইছি। মনে হচ্ছে না টিউনটা একটু মিলছে না এরকম, জানি না কেন মনে হচ্ছে। আমার একটুখানি সুবিধা হয়। ঠিক করেছো, ফাইন টিউনটা একটুখানি দাঁড়া, আমি না আমার কানে লাগছে ভীষণ, একটু টিউনটা ঠিক করে দিই। আমার বন্ধু এসেছে, লাইভটাকে শেয়ার করে দাও। আছেন আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে লাইভটা শেয়ার করে দেবেন। এখন খুব বিখ্যাত
এবং এবার করি। बलम परदेसिया मोर, बलम परदेसिया मोर, बलम परदेसिया मोर, बलम परदेसिया मोर, बलम परदेसिया मोर। बलम बलम परदेसिया मोर, परदेसिया मोर, देसिया मोर, बलम परदेसिया मोर, बलम परदेसिया मोर। बलम परदेसिया 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 बलम दिन चला रात नाही निद्रा, रात नाही निद्रा, रात नाही निद्रा, रात नहीं निद्रा, रात नहीं निद्रा, रात नहीं निद्रा, ব্যাপার ঘটেছে। ক্লাস করাতে হয় তো, এবার এক একজনের এক এক রকম হারমোনিয়ামের টিউন থাকে স্টুডেন্টসদের, এবার কারোর একটা টিউনের সাথে মেলানো আছে, যার জন্য আমারটা ইয়ে হয়ে গেছে ঠিক করে। ওই এটা দেখবে আমাদের এখানে লেখা থাকে 440 বা এরকম ধরনের সেই টিউন গুলো করা হয় না, ওটা অনেক পুরনো, আমার 15 বছর আগে এটা, তো তখন ওই ম্যানুয়ালি শুনে শুনে মেলাতে হতো, ওটা ঘুরিয়ে ঘুরিয়ে ওই রকম। গানটা অসাধারণ হয়েছে। আচ্ছা প্রীতম, এই প্রীতম কথা কি চেনো? আমারই সব প্রোফাইলে রয়েছে ওরা। থ্যাংক ইউ। তোমার প্রোফাইলে এটা শেয়ার করে দিয়েছো? মনে হয় হয়ে গেছে শেয়ার, আমি বুঝতে পারছি না এখন, এখান থেকে বুঝতে পারবো না, পরে আমি শেয়ার করে নেব। ঠিক আছে। তো এখন ব্যাপার হচ্ছে যে আমি বলছি যে ওই তুমি যে গানটা করলে তার যে বর্ণনাটা, মানে এটা কি ধরনের গান বা কোথাকার গান সেটা বলো। হ্যাঁ, এটা তো একটা দাদরা গান। ঠুমরি দাদরা যে বিভাগটা আছে
সেই পর্যায়ে এটা। না, এটা কোথাকার গানটা? রাজস্থান? না 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 না, এটা প্রচলিত গান। আর এটা বেনারস ঘরানার স্টাইলে আমি গাইলাম। আচ্ছা। হ্যাঁ, মানে গায়কিটা, মানে যেহেতু এই গানগুলো না অ্যাকচুয়ালি আমি ঠুমরি দাদরা এই গানগুলোকে আহ, যেমন ক্লাসিক্যাল দিয়ে জিনিসটার পরিকাঠামো বা গায়কি বা তার অঙ্গটা বোঝানো হয়, আবার এই গানগুলোর লিরিক্স গুলো যদি ভালো করে দেখা যায়, এই গানগুলো কিন্তু একটা সময় দলিল। এই গানগুলো একটা সময়, একটা বাহ। সম্প্রদায় বা একটা সামাজিক একটা স্তরের কিছু মেয়ের বা কিছু সমাজের নারীদের মনের একটা কথার দলিল এটা। এই গানগুলো খুব ভালো করে খুঁটিয়ে যদি দেখা যায়, তো সেইভাবে গায়কীগুলো ঠুমরি দাদরা তৈরি হয়ে থাকে। মানে এগুলো শুধু গান হিসাবে বা একটা ক্লাসিক বেসড গান হিসাবে ভাবলে চলবে না। মানে এর অ্যাপিলটা একদমই আলাদা। বাহ। মানে এর বক্তব্যটাই মেন, মানে তোমার একটাই কথা ধরো তুমি গাইছো, ধরো এই গানটাতেই ধরো বালমবা পরদেসি আমো, একটা সাধারণ কথা যে কারুর এখানে প্রিয়তম করুণ করুণ বিদেশে ব্যাপার, আছে। একটা করুণ ব্যাপার থাকে। হ্যাঁ অবশ্যই আছে, বিদেশে আছে, আবার আনন্দেরও আছে, অনেক রকম আছে। ধরো হরিক গানগুলো, তারপর আহ, যে রঙ্গি শাড়ি, এটা তো খুব আনন্দেরই একটা গান। সব ধরনেরই মিলেমিশে আছে অ্যাকচুয়ালি। এগুলো তো বেশিরভাগই প্রসার লাভ করেছিল উত্তর ভারতকে কেন্দ্র করে, এবং রাধাকৃষ্ণের মানে ঠৌরি দাদার সৃষ্টি নিয়ে অনেকগুলো মতামত আছে, অনেকগুলো। তার মধ্যে একটা হচ্ছে রাধাকৃষ্ণের বর্ণনাটা খুব বেশি প্রাধান্য পায় ঠুমরি দাদরা এই গানগুলোতে, ঠুমরিতে মেনলি। এবং এই গানগুলোর কথাগুলোর মধ্যে দিয়ে, যেমন এই কথাগুলোর মধ্যে দিয়ে একটা মেয়ের, তুমি যদি সাধারণভাবে দেখো একটা মেয়ের মনের কথা, কিন্তু যতবার ওই কথাটাকে বলা হচ্ছে বালামবা পরদেসি আমোর, মানে তাকে তো ডাকা হচ্ছে, মানে গানটার কথার মধ্যে দিয়ে আবেগ দিয়ে সবটা দিয়ে, এমনকি রাগ রাগিনী, লয়কারী, এগুলো দিয়ে সেটাকে তো সুন্দর করা হয়েছে। মানে একটা নারীকে যেন সুন্দর করে সাজানো যায়, এই গানগুলোকে ওইগুলো দিয়ে সুন্দর করা, কিন্তু ইনার মিনিংটা কিন্তু একটা মানুষের ভেতরের কথাটাই। কথার একটা খুব বড় গুরুত্ব আছে এই গানগুলোতে। বাহ, দারুণ ব্যাখ্যা দিলে তুমি, খুব ওই জন্য সুন্দর আমার সুন্দর। ঠুমরির সাথে ফোক গানের খুব মিল লাগে। ফোকেও তো সেম, কথার একটা আলাদা গুরুত্ব আছে। কথার ওজনটা একটু বোঝা যায় না, কিন্তু কথাটাই মেন। একদম। মানে ওই কথাটা যতবার যত ভাবে বলা যায়, সেটার একটা এবং আলাদা ইম্প্যাক্ট তৈরি হয়। এবং এই ফোক গুলো গ্রামীণ সমাজে মানুষের, হুম হুম তাদের হুম। মনের কথা, সে একদম। প্রেমময়তা হতে পারে, দুঃখ হতে পারে, হুম, দুর্দশা হতে পারে, একদম। যাই হুম পারে হোক, হুম আধ্যাত্মিকতাও হতে পারে, সবগুলো সেই ধরনের কিছু কথ্য ভাষা দিয়ে তারা প্রকাশ করেছে। এবং যেটা খুবই ক্যাচি হয়েছে এই ঝুমুর গানটা। Actually ঝুমুর গানটা একদম। হুম হুম হুম। আদি এই যে রসাত্মক আমাদের আদি যে রাত। ঝুমুর, হুম হ্যাঁ, তার মধ্যে আদি রসাত্মক একটা ব্যাপার ছিল। সেই আদি রসাত্মক ব্যাপারটা আমার সঙ্গে, আমাদের এই লাইভে এসেছেন ধ্রুবজ্যোতি সেন, উনি একজন সাংস্কৃতিক মানুষ এবং একজন শিক্ষক। নমস্কার ধ্রুবজ্যোতি বাবু, উনি শুনছেন আমাদের অনুষ্ঠান। তো আমি যেটা বলছি, ঝুমুরের মধ্যে আদি রসাত্মক একটা ব্যাপার ছিল, জানো তো? হুম হুম সেটাকে হুম ওদের ওদের ভাষায়, মানে পুরুলিয়া ভাষায় বলা হতো হুম। ট্যাড় ঝুমুর। ট্যাড় মানে বড় বড় মাঠকে ট্যাড় বলে ওরা, হ্যাঁ। আচ্ছা। টয়াকার হুম চন্দ্র হর্ষই র, হুম ট্যাড় এরকম উচ্চারণ করে। তো সেইখানে কি হতো, ধরো প্রচন্ড কষ্ট করে হয়তো ধান বুনছে বা যা কিছু করছে, সাইড থেকে হুম একটা মেয়ে যাচ্ছে, হয়তো ওই ছেলেটির মনে হলো মেয়েটাকে একটা কিছু ইপটিজিং টাইপের আর কি, মানে তখন তো যেরকম হয় না সেরকম, যে বলে ওই যে একটা ধ্বনি বলে বা কিছু বলে একটা গানটা করলো, ওইটাই ছুট ঝুমুর হয়ে রয়ে গেল, ছুট ঝুমুর। ঝুমুর আমি বলছিলাম যে এই আম, ওই যে একটা আছে না আলকিনারে নাহর কাছে, ওটাও তো হ্যাঁ ছুট হ্যাঁ, ঝুমুর, অনেকগুলো ঝুমুরকে ওটাকে কোলাজ একদম। করে করা হয়েছে। এই ছুট ঝুমুর, তারপরে শ্রী চৈতন্যদেবের প্রভাব পড়লো ঝুমুরের ওপর। তুমি যেরকম বলছিল শ্রী চৈতন্যদেবের প্রভাব পড়েছে এই ঠুংরি দাদরায়, ঠিক সেরকম ঝুমুরের ওপরেও, লোকগানের ওপরেও শ্রী চৈতন্যদেবের প্রভাব পড়েছিল। ফলে কি হলো, সেখানে ভালো ভালো কবি বেরিয়ে এলো এবং সেখানে সাংস্কৃতিক যে মানে বা সাহিত্যটাকে অ্যাড করা হলো ঝুমুরের মধ্যে, অ্যাকচুয়ালি তখন ভালো ভালো গান।
ঠুমরি গানের যেটা আমাদের ওয়াজেদ আলী শাহর কথা বাদ দিয়ে তো ঠুমরি গান নয়, তো ওনারও কিন্তু উনি যে গানগুলো ইয়ে করেছে, বাবুল মোরা নেই হাট ছুট যায়, বিখ্যাত গান, যখন ওনাকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল, সেইটা সেই যন্ত্রণা থেকে লেখা। মানে একটা যে কোনো গানই কবিরা যন্ত্রণা থেকে বা আনন্দ থেকেই লেখেন, যে কোনো গান সেটা। ঝুমুর, ঝুমুরের যেটা হচ্ছে খুব সহজ সরল একটা ব্যাপার। দেখো এই যে ধরো ওদের বাজনাটা কিরকম হয়, দেখো এই ধিধিং-তাং, ধিধিং-তাং, ধিধিং-তা-তাং, ধিধিং-তাং, এই যে তালটা চলছে না, এতেই মনে হচ্ছে একটু পা দুলবে, দেখবে এমনি। এই এই যে বাজনাটা যদি হয় ধিধিং-তাং, ধিধিং-তাং, ধিধিং-তা-তাং, ধিধিং-তাং, এই চলছে তো। এখানে আমাদের নজরুল ইসলাম কিন্তু প্রচুর গান করেছেন, কিন্তু ওই রাঙা মনের বদলো বাজে বাজের বাঁশি, বাজর বাজে, আমাদের এই ঝুমুর সুর কিন্তু নেওয়া হয়েছে, বারবার নেওয়া হয়েছে, এবং হিন্দি ভাষীরাও নিয়েছেন, আমাদের বাঙালিয়ানা তো হয়েছে, মানে অনেকেই নিয়েছে। কিন্তু না বলা হয় তুমি তুমি মানে এই যে দোয়াব অঞ্চলের যে মানে মানে ফোক আর কি, লোকসঙ্গীত বলে, সেইটারও কিন্তু প্রভাব আছে ঠুমরিতে, মানে ওইটাও কিন্তু একটা ঠুমরির উৎস হিসেবে ধরা হয় ঠুমরি গানে, মানে কোথাও কি মিল আছে। এবং বহু গানের আমি তো দেখি যে আবেদন, কথা এবং রাগেরও অনেক মিল আছে, এবং সেটা আঞ্চলিকতার জন্য হয়তো আমাদের স্টাইলটা একটু আলাদা হয়ে গেছে, ওটার স্টাইলটা একটু আলাদা, গায়কিটা আলাদা, রাগের রাগটা বেশি প্রাধান্য পেয়েছে ঠুমরিতে, আর ফোক গুলোতে সেটা না, ফোকের ধুন হিসাবে রাগগুলোকে ব্যবহার করা হয়েছে, কিন্তু কোথাও অরিজিনটা একটা জায়গায় মিলে গেছে। আমাদের মান্না দে যে গানগুলো করেছে, তুমি ভাবতে পারছো যে ভাটিয়ালি, তারপরে লোকগান, হ্যাঁ ওই যে একটা না না এইরকম একটা গান, মনের কথা কারে বলিস এমন করে তুমি একে তারাটার ওই উদাস বাউল নে তো বাউলা ভোলাম এই খানটা তুমি দেখবে, ইয়েস ইয়েস, এই জায়গাটা পাগল করা একটা ব্যাপার। সেখানে সেই তোমার নায়িকা ছুটে যাচ্ছে, একটা ঘটনা ঘটে গেছে আর গানটা চালিয়েছে, আর সেখানে মিউজিক গুলোকে অ্যারেঞ্জ করা হয়েছে, ও অদ্ভুত অদ্ভুত। এই দিনগুলো আর ফিরে আসবে না। আর মমতা শঙ্কর, দেখো মমতা শঙ্কর, এই যে নৃত্যশিল্পী মমতা শঙ্কর, উনি কিন্তু একটা ভালো কথা বলতে চেয়েছিলেন, হয়তো তোমাদের মেয়েরা নেয়নি, হ্যাঁ মেয়েরা নেয়নি, অনেকেই নেয়নি, অনেকে সেটা নিয়ে বড় বিতর্ক হয়ে গেছে আর কি। আমার কিন্তু ওনাকে ভালো লেগেছে, মানে উনি যে এত সুন্দর একটা কথা বলেছেন মমতা শঙ্কর, হ্যাঁ মেয়ে হয়ে তো মেয়েদের কথাই বলেছেন, হ্যাঁ এটা হচ্ছে যে কোনো কিছুকে আদি জিনিসকে ধরে রাখার যে চেষ্টা যুগের স্রোতের বিরুদ্ধে গিয়ে, সেটাও একটা বিপ্লব কিন্তু, এবং সেই বিপ্লবটা আছে বলেই কিন্তু অনেক কিছু থেকে গেছে, না হলে জেনারেশন টু জেনারেশন বদলাতে বদলাতে কোনো কিছু আর থাকে না, সবটাই বদলে যায়। ধরো যারা শরীর চর্চা করছে, এই যে শরীর চর্চা করছে, কিছু লোক তো আছে তারা ব্যায়াম করছে, জিম করছে, ঠিক আছে, তাকে ধরে রেখেছে, আর তার জন্য এরা কিন্তু অনেক কিছু ত্যাগ করে। ভালো ভালো মানে যে আমরা ধরো ওই মশলাদার খাবার ফাবার খেয়ে নিই যেখানে সেখানে, তারা কিন্তু খায় না, ওরা খুব ভেবে চিন্তে খায়, জল বেশি খায়, খুব পুষ্টিকর খাবার খায়, হ্যাঁ তারা সেরকম ভাবে তাকে ধরে রেখেছে। সংযম এমন একটা জিনিস, সংযম যদি না ধরে রাখতে পারি তাহলে আমাদের এই সংস্কৃতিকেও আমরা ধরে রাখতে পারবো না। আজকে যে কোনো কিছুতেই একটা আমার 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 মনে হয় যেটা, সেটা হচ্ছে যে কোনো সাধনাতে কিছু ত্যাগ প্রয়োজন, এবং যারা সাধনা করে, সাধক যারা সন্ন্যাসী হয়, তারাও তো অনেক কিছু ত্যাগ করে, সংসার, অভ্যাস সবই ত্যাগ করে। যে কোনো কিছুর চর্চাই একটা সাধনা, সেটা কিন্তু খেলাধুলা হতে পারে, যে কোনো কিছু। আরেকটা জিনিস রমিদি তোমাকে স্মরণ করিয়ে দিই,
সেই মনে আছে আমরা কলেজে গিয়েছিলাম রবীন্দ্রভারতীতে, তোমার সবকিছু পিক পকেট হয়ে গিয়েছিল বা কিছু একটা হয়েছিল, খুব নিয়ে বাজে নিয়েছিল তারা। দিন ছিল না না ওটা, না, বাপরে বাপ। আগে বলি, আমরা এই যে সংস্কৃতির ধারক বাহক হতে চাইছি বা সেটা প্রচার 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 প্রসার করতে চাইছি, তো আমরা কিন্তু জানো তো সমাজে কিন্তু বেমানান, মানে আমরা সব এই যে ক্রিটিক্যাল ব্যাপারগুলো হয় না, এই রাজনীতি হচ্ছে, ল্যাং মারামারি হচ্ছে, এই জায়গায় কিন্তু আমরা হেরে যাব, আমরা এদের অনেক সঙ্গে দূরে পারবো না। আছি বিষয়গুলো থেকে। না, না, আমি আমরা একটা পারবো জিনিস না। মনে করি, যে কোনো খাঁটি জিনিস একটু সংখ্যায় কমই থাকে, ওটা পরিসরে কমই থাকে। আমি আমি কিন্তু এদের তার মানে এই না, না তার মানে এই না যে বাকিরা একদম ফালতু, সেটা না। তারা তাদের মতো করে ভাবছে, তাদের ভাবনার সাথে আমার ভাবনার মিল নাই বা হতে পারে, কিন্তু আমার ভাবনাটাও আমার মতো করে একটা ভাবনাই, সেটা বলে আমি মনে করি। মানে আমার ভাবনাটা হয়তো আমি একাই ভাবছি, এরকম হতে পারে, কিন্তু সবু সেটা একটা ভাবনা। তাদেরটাকেও আমি অশ্রদ্ধা করছি না, একদম আবার আমারটাও কিন্তু ফেলে দেওয়ার মতো না। মানে আমি ঠিক। যতটা তাদেরটা মনে করবো ঠিক আছে, তারা তাদের মতো ভাবছে, আবার সেই জেনারেশন বা সেই সম্প্রদায়েরও মনে করা উচিত যে ইনিও এনার মতো ভাবছেন। মানে কোনোটাই তো, সবটাই তো আমাদের চিন্তার উপর, সবটাই তো আপেক্ষিক। কোনোটারই তো কোনো পরিমাপ নেই যে এটাই ঠিক আর ওটাই বেঠিক। সবটাই একটা, আমরা জনমতের উপর বিচার করি যে বেশি লোক ওনাকে সাপোর্ট করলো তাই ওনার বক্তব্যটাই ভুল বা ঠিক, এরম ভাবে। কিন্তু সেটা নয়, কেউ যদি ওনাকে সমর্থন নাই বা করলো, তাহলে ওনার বক্তব্য ওনার চিন্তাধারা দিয়ে নিশ্চয়ই সমর্থনযোগ্য। আবার যে ওনাকে সমর্থন করছে না, তার হয়তো তিনি হয়তো একটা কোনো ফ্যাশন ইয়ের সাথে যুক্ত আছে, সব ধরনের তাকে পোশাক পরতে হচ্ছে, এবার তার জবের সাথে তাকে পড়তে হচ্ছে, তারপর তার চিন্তা বা তার জীবনযাপন দিয়ে তার পোশাক পরাটাও কিন্তু সমর্থনযোগ্য। এবার যাদের কোনোটাই, উনি যেটা বলেছিলেন অ্যাকচুয়ালি, তো সেটা যাদের কোনোটাই দরকার নেই তবু পড়ছে, কিন্তু কারো সেটা দৃষ্টিনন্দন মনে হচ্ছে না। আমরা তো নান্দনিকতা পড়েছি, তুমি তো ভালোই জানো যে নান্দনিকতা বলে একটা ব্যাপার আছে, মানে দৃষ্টিনন্দন লাগছে না বা কর্ণকুহরে আমাদের নান্দনিক বোধ হচ্ছে না এমন কিছু শুনছি, সেটা আমাদের কাছে হয়তো গ্রহণযোগ্য না, বা আমার কানটা অন্য একজনের কাছে গ্রহণযোগ্য না। কিন্তু তার মানে সেটা একেবারে ফেলে দেওয়ার যোগ্য সেটাও নয়, আবার আমাকে গ্রহণ করতেই হবে সেটাও নয়। হুম। এখন তারপরে প্রত্যেকের মতো সবাই, করে গ্রহণ করুন। না সবাই যেহেতু বাক স্বাধীনতা আছে, হ্যাঁ তুমি হুম। প্রমাণ করে দিতে পারো যে তোমার স্বাধীন এটা ভালো লাগছে, তাহলে তোমার যেটা ভালো লাগছে সেটা তো আমি বারণ করতে পারি না। আমি জাজমেন্টাল হই না দাদা, আমি এটা একদম পরিষ্কার কথা বলছি যে আমি ভেবে দেখেছি, ধরো তুমি তো প্রত্যেকটা মানুষের জীবনযাত্রা, জীবনযাপন, তার পারিপার্শ্বিক পরিস্থিতি, তার কর্মজগৎ সবটা আলাদা হয়। মানে এ এই জিনিসটা বাজে মানে বিয়েরও এই জিনিসটা বাজে তা নয়, তার ক্ষেত্রে হয়তো এটা ভালো, তার ক্ষেত্রে হয়তো এটা উপযুক্ত। সুতরাং এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। হয়তো কখন আমাদের সেটা নেগেটিভ মনে হয়, যখন যেখানে যেটা উপযুক্ত নয় তাও করছি, যেখানে যেটা উপযুক্ত নয় তাও করছি, সেটাই খারাপ এইটাই, লাগে। এই জায়গাটা ধরো তোমার তোমার মেয়ে বা তোমার ছেলে বা আমার ছেলে, এরা তো ফোন নেবে, এই হুম। যে স্মার্টফোন গুলো তো নেবে। কারণ অবশ্যই। আমার এই যে ছেলে এখন টেনে পড়ছে, তো ওর তো বিভিন্ন সাজেশন অমুক তমুক হেন তেন ফোনের মাধ্যমেই আসছে, তো ও এখন কিছুক্ষণের তো জন্য তো সবাই ফোনটা ফোন হাতে নির্ভরই নেবে, হয়ে তো গেছে। তো নিতে নিতে হঠাৎ করে ও ফেসবুকে ঢুকতেই পারে, ইউটিউবে ঢুকতেই পারে। আজকে এখন যে কোয়ালিটির রিল তৈরি করা হচ্ছে, আমাদের মা বোনেরা করছেন, আমরা শ্রদ্ধা জানাচ্ছি, মানে খুবই প্রত্যেক মা বোনেরা, জঘন্যতম আর কি। হ্যাঁ আমি প্রত্যেক মা বোনকেই শ্রদ্ধা জানাচ্ছি, হ্যাঁ মানে আমি নারীবাদী বলতে পারি না, আমি নারীদের পক্ষে, মানে নারীদের এটা খুব মানে একদম ঠিক ধরেছো তুমি দাদা, কিন্তু আমি কি বলবো জানো, যারা যে ধরনের কাজ করে অভ্যস্ত, তারা যে সমাজে বিলং করে সেই সমাজে এটা গ্র্যান্টেড, সেই জন্য তারা বুঝতে পারে না যেটা ঠিক নয়। আমরা যে সমাজ থেকে, এখন ফেসবুকে তো সব ধরনের সমাজের লোক আছে, ধরো সব ধরনের সমাজ বলতে আমি বলছি খারাপ ভালো না, একটা সমাজবদ্ধ জীব তো আমরা, আমরা একটা জীবনযাপনে বিলং করি। তো সেই আমরা আমাদের জায়গায় বসে হয়তো এমন একজনটা দেখছি, সে যে সেখানে বসে তার জীবনযাত্রা, তার চারিপাশের লোকরা হয়তো এরমই করে, তার কাছে এটা খারাপ নয়। তো বা আমরা যে কথাটা বলছি ওটা ওদেরকে হয়তো ন্যাকা মনে হবে, কারণ ওরা যে জীবনযাপন করে আমাদের কথাটা বলবো বেশি সফিস্টিকেশন দেখায়, মানে এরম মনে হতে পারে। তো যার যার জীবনযাত্রাটা আলাদা হয়, সেখান দিয়েই সে কথা বলে। আপব্রিঙ্গিং যেমন হয়, গুণিং যেমন হয়, সে নিজেকে যেভাবে তৈরি করেছে, যেভাবে আমি আমি মেশে, সে সেভাবেই চলে। আমি এটা বলতে চাইছি, তো ধরো আমি মা বোন আমার দিদি ছোট বোন সবাইকে
ভীষণ শ্রদ্ধা করি, নারীকে আমি শ্রদ্ধা করি, তাদেরকে প্রণাম জানাই। কারণ আমাদের নারী ছাড়া তো আমাদের গতি ছিল না, কারণ আমার মা নারী। তো তাদেরকে আমি ভীষণ শ্রদ্ধা করি। আমি কাউকে মানে খারাপ বলছি না বা ছোট করছি না, কিন্তু আমি বলছি ধরুন যে নারী আজকে আহ ধরুন একটা রিল বানিয়েছে, তো সেই রিলটা তো তার ছেলেও দেখবে আর কি। এইটা আমি যেই জায়গাটা যেতে চাইছি আর কি, ওনার ছেলেও দেখবেন বা ওনার মেয়েও দেখবেন, বাচ্চা মেয়েটা দেখবে বা ছোট ছেলেটা দেখবে, আমার ছেলে মেয়েরাও দেখবে বা আপনার ছেলে মেয়েরাও দেখবে, সবার ছেলে মেয়েরাই দেখবে। তো সেই জায়গায় কি ওদের একবারও মনে হচ্ছে না যে না, মানে এইটাই আমি বলতে যাচ্ছিলাম। ওটা মনে হয় না, তার কারণ হচ্ছে ওনাদের ফ্যামিলিতে হয়তো ছেলে মেয়েরা এগুলো দেখে অভ্যস্ত। মানে এটা হয়তো আপনি রিলের মাধ্যমে দেখছেন, তারা সবসময় দেখে, তো সেই জন্য তার কাছে এটা অন্যরকম লাগে না। ধরুন আমরা গান করি, আমি ওটাও এমন বলতে একজন চাই। স্যারকে চিনি যিনি একবার ছোটবেলায় আমাকে বলেছিলেন গান গান, মানে গানটা করাটাই একটা খুব একদম। যেন, মানে আমি বলেছিলাম যে ওই দিন আমি ক্লাসে আসতে পারবো না, আমার গান শেখা আছে। গান শেখা আছে বলে ক্লাসে, মানে এরকম একটা ব্যাপার, মানে গানটা ওনার কাছে তো আজব লেগেছিল। আমার কাছে লাগেনি, ওনার কাছে, উনি হয়তো ওই জগতের লোকই নন তাই লেগেছে। মানে এটা আমি পরবর্তীকালে বুঝেছি, তো মানুষ যে জগতে জীবনযাপন করে না, সে সেভাবেই আমাদের ভাবে, সে আমাদের বোঝেই সঙ্গে না এখন এটা সীমা হয়তো বেলেল। ঠিক কি বেঠিক। হ্যাঁ, থ্যাংক ইউ সীমা বেলেল আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা একদম খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় চলে গেছি। সেটা হচ্ছে আমি যেটা বলতে চাইছি দেখো, হ্যাঁ সেটা হচ্ছে যে এই যে রিল গুলো উনি তৈরি করলেন বা করছেন, ওনারা করছেন, ওনারা হয়তো এখন একটা নতুন জিনিস হয়েছে কি, এই ফেসবুকের মাধ্যমে না কি সব ভিউজ ফিউজ বাড়িয়ে নিতে পারলে বা কিছু একটা করতে পারলে কি অনেক টাকা কিছু পয়সা হয়ে গেছে, ইনকাম হয়। না না অনেক ব্যাপার সে হয়ে গেছে। না না, আদৌ কি তারা টাকা পাচ্ছে কিনা সেই খোঁজটা তো আমাদের কাছে নেই। আদৌ পাচ্ছে কিনা, এবং তারা তো হয়তো করে ফেলছে টাকার লোভে। করে ফেলার পরে যে ঘটনাটা ঘটবে তার তো ওটা রয়ে যাচ্ছে। ফলে সেটা দিয়ে আমাদের সমাজে তিনি কি করলেন আর কি, এটা যখন উনি বয়সকালে চিন্তা করবেন যে আমাদের সমাজকে উনি কি দিয়ে গেছেন আর কি, না, উনি তখন ভাববেন না এটা, উনি কেন ভাববেন না? উনি যে সমাজ থেকে ওটা রিলটা বানিয়েছেন, সেই সমাজ আর আমার আপনার সমাজটা হয়তো আলাদা, এইটা বুঝতে হবে। একদম ধরুন না, আমি আপনি এই বসে গান গাইছি, এমন অনেক শিল্পীরাই আছে, তারা বলবে যে এইভাবে আবার গান বাজনা নেই, গান করতে গেলে এরকম 4-5 ইনস্ট্রুমেন্ট লাগে, মাইক একদম। লাগে, বক্স লাগে, তবেই গান গাওয়া যায়। হয়তো তার হ্যাঁ, সমাজটা ওরকম আলোকিত বলেই সে ভাবে, সে হয়তো ভাবতেই পারে না হারমোনিয়াম বাজিয়েও গান বাজনা করা যায়। তো যাদের যে যে গান সমাজে থাকে করতে না, গিয়ে সে অনেকে সেই ভয় সমাজ পেয়ে যায়। থেকেই তো মানে সবকিছু তৈরি করে। ওই ধরনের গুরুজিদের আমার শুধু গুরুজির এড়িয়ে মানে যেতে গুরুজি, হবে, যেটা হ্যাঁ আমরা নিতে পারবো না সেটা এড়িয়ে যাও। ওই সমস্ত গুরুজির জন্য অনেকে যারা গান শিখতে চেয়েছিল তারা গানের জগৎ থেকে পালিয়ে গেছে ভয়ে, যে এরা এমন এমন একদম। ডায়লগ দেয়, হ্যাঁ বড় বড় দাঁড়িয়ে যেন এমন ভাবে কথা বলছে উনি সরস্বতী। হ্যাঁ, এইটা আমি দেখেছি। তো কোনো কারণে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। তো রমিদি ছিলেন, চলে গেলেন। আমাদের সঙ্গে যারা আছেন, সীমা বেলেল, সবাই আমাদের সঙ্গে যারা যারা আছেন তারা আমাদের এই অনুষ্ঠানটাকে শেয়ার করবেন আপনাদের প্রোফাইলে। আমরা অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানটা যেটা করি, লাইভ অনুষ্ঠানটা করি, সেটা আমাদের সমাজে কিছু সমাজটাকে সংস্কার করার বা সমাজে কিছু ভালো কিছু করার জন্য আমরা চেষ্টা করছি। সংস্কৃতির বিকাশ করতে চাইছি, সাংস্কৃতিক মানুষ তৈরি করতে চাইছি। যারা বড় হয়ে গেছে তাদের তো আর তৈরি করা যাবে না, যারা যারা বাচ্চা আছে আমাদের ছোট ছোট ছেলেরা, তাদেরকে একটু যদি সাংস্কৃতিক মনস্ক করে তুলতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ বা ভবিষ্যৎ জগৎ, ভবিষ্যৎ এই বিশ্ব সুন্দর একটা নির্মল বিশ্ব তৈরি হতে পারে। তো সেই আশা নিয়ে হয়তো এই মানে যে ক্ষুদ্র আমরা প্রয়াসটা করছি, তার ফলশ্রুতি হয়তো জিরো হতে পারে, কিন্তু আমি আমি বলতে পারবো যে আমি চেষ্টা করেছিলাম যে সাংস্কৃতিক এক পরিবরণ তৈরি করছি, আমরা চেষ্টা করেছি এবং সেটা চেষ্টা করেই চলেছি। এবং আমাদের সঙ্গে যারা ছিলেন খুবই নামি দামি মানুষ ছিলেন, যেমন আমাদের যে গান করছিলেন আমাদের রবীন্দ্রভারতীর একজন মানুষ, আমার সঙ্গে পড়াশোনা করেছেন, রমিদি রমিদি স্বামী এসডিও বর্তমানে। এবং রমিদি আমাদের এই খুব সহজ সরল মানুষ একজন। উনি এত সহজ সরল মানুষ যে মানে ভাবা যায় না আর কি, আবার গানটাও ভালো করে। যারা আমাদের
এখানে আসছেন এই লাইভে তাদের ধন্যবাদ। আমাদের এই লাইভের মাধ্যমে আড্ডার মাধ্যমে আমরা যে খুব একটা শুধু বিনোদন করছি তা না, এর সঙ্গে সঙ্গে আমাদের এই লাইভের মাধ্যমে আমরা সমাজের আমাদের যে মানসিক অবস্থানটা বা আমরা কি সমাজকে দিতে চাই সেটা জানানোর জন্য এই লাইভটা করি। আপনারা সবাই ভালো থাকবেন। অনেক রাত হলো, প্রায় 10:30 বাজে। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে আমরা আগামী রমিদি এসছে, রমিদি মাঝে মাঝে কোনো একটা প্রবলেম হচ্ছে, রমিদি করে রমিদি এসছে। তো আমরা রাত্রিও হলো, বকবক করেই যাচ্ছি, কখন যে সময়টা চলে গেছে আমরা বুঝতেই পারছি না। দাদা আমার নেটওয়ার্ক চলে গিয়েছিল কারণে। রমিদি দেখো, এই তোমার সঙ্গে আজকে আড্ডাটা এত সুন্দর জমেছে, হ্যাঁ কখন যে 10:30 বেজে গেছে আমি বুঝতেই পারছি না, বুঝছো? টাইমটা হু হু করে বেজে গেছে। হ্যাঁ আজকে এখানেই আমাকে একটু মানে কাটতে হবে আর কি, বাড়িতে ছোট জানাবো আমাদের যে বিষয়টা নিয়ে হচ্ছিল। তুমি তো বিদায় নেওয়ার আগে একটা গান দিয়ে বিদায় নেবো, তো তার আগে বলে দিচ্ছি যে আমরা কিন্তু দেখো আমাদের এই লাইভের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা সমাজকে এর মাধ্যমে কিছুটা সাংস্কৃতিক মানুষ তৈরি করার জন্য, বা আমাদের যারা বড় হয়ে গেছি তাদের তো আর সাংস্কৃতিক বা সংস্কৃতি মনস্ক করতে পারবো না। তো তাদেরকে না করে ছোট ছোট বাচ্চা যাদেরকে আমরা ধরো পড়াই বা শেখাই, তাদেরকে আমরা সংস্কৃতি মনস্ক বা সাংস্কৃতিক করে তুলবো। এই মানে একটা প্রতিশ্রুতি বা আমরা নিজেরা নেবো, নিজেদের হাতে তুলে নেবো এই দায়িত্বটা নিয়ে আমাদের সমাজে আমাদের যে বাচ্চাগুলোকে তাদেরকে সাংস্কৃতিক করে তুলবো। হ্যাঁ, এইটার জন্যই কিন্তু এই লাইভ করা, আর কোনো বিনোদন নেই, কোনো আনন্দ নেই। সে আমাদের মনের যেসব কথাগুলো দুঃখ দুর্দশা হয়ে আছে, আমরা যে ফার্স্টেশনে ভুগছি, যে সমাজটা একদম শেষ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে মাঝে মাঝে, এই ডিজে বক্সের দৌরাত্ম্য, হঠাৎ হঠাৎ ডিজে বক্স চালিয়ে দিচ্ছে, হার্টের পেশেন্ট গুলো মারা যাচ্ছে, সেগুলো কেউ জানছেই না। এই ধরনের প্রচার গুলো আমরা লাইভের মাধ্যমে করতে পারি, মানে লাইভটাকে বা এই মিডিয়া গুলোকে এইভাবে আমরা যে কাজে লাগাতে পারি সেইটাই আমি বলতে চেয়েছি এখানে। ঠিক আছে? তো রমিদি তুমি এসেছো, মানে আমি খুবই আনন্দিত, এবং আমি আজকের আমার এই লাইভ সমৃদ্ধ হয়েছে এবং তোমাকে প্রচুর মানুষ দেখছে। তুমি একটা ভালো গান দিয়ে আজকে এই লাইভটা শেষ করো। আমাদের সঙ্গে এসছে আমিরা বাসু। এই আমিরা বাসু তোমাকে চেনে বোধহয়। আচ্ছা, তো উনি আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন। ঠিক আছে? তো তুমি একটা ভালো গান দিয়ে, লব কুশ এসছে, খুব ভালো ভালো উদ্যোগ, শুভকামনা রইল। তো তুমি একটা রমিদি খুব সুন্দর একটা গান করো, তো করে শেষ করো আজকে অনুষ্ঠানটা। আচ্ছা, আমি শেষ যে গানটা গাইছি এটা রিসেন্টলি আমার আমি একটি শর্ট ফিল্মে কাজ করেছি, মানে ওটার ব্যাকগ্রাউন্ড স্কোরটাও আমি করেছি। আর আমার একটি গান আছে ওখানে যেটা কথা কম্পোজিশন আমারই নিজেরই লেখা, নিজেরই কম্পোজিশন, আমার ডিরেকশন আবার গেয়েছিও আমি। তো সেই গানটাই বঞ্চটে শোনাই, নতুন গান, নতুন গানের জয় হোক। ফিল্মের নাম ফিল্ম, হ্যাঁ শর্ট ফিল্মটা পাদে পদম বলে নাম। আর ওটা এই প্যানোরামা ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাকসেপ্টেন্স পেয়েছে এবং একটা অ্যাওয়ার্ডও পেয়েছে মুম্বাই। তো ওই গানটা থেকে আমি গানটা করছি আর কি। ওই গানটা গানা গান শুনে শেষ করব একটু। মানে যেহেতু বইটা অনেক কিছুটা ডোমেস্টিক ভায়োলেন্সের উপর আধারিত, তো সেইটাকে মনে রেখেই একটা সংসারে থেকে একটা মেয়ের কষ্টের কথা গানটা সেভাবে লিখেছি। একটু শোনো, এভাবেই শেষ করছি। শেষ করবে না, শেষ করবে একটা জানাশোনা গান দিয়ে। হ্যাঁ, সবাই যেটা জানে এইটা আমরা শুনবো এমনি। হ্যাঁ, অচিন
অচেনা অচেনা ফিরারি মন ফিরে কিয়া স্মৃতির ব্যথা চাই কি পোড়া অচেনা অচেনা বারে বারে পড়েছে বৃষ্টির টেপা ভেজা জলে রাগরে ভেজা লাগে কি রাখা অচেনা অচেনা ফিরারি মন আকাশ জুড়ে মেঘের ভেদ ভাঙছে ক্লান্ত বুকের মাঝে উঠেছে ঝড় তবু লুকিয়ে রাখা অচেনা অচেনা ফিরারি মন ফিরে এই তোমাকে তোমার ওই আমিরা বসু ও বলেছে আমার অচেনা বন্ধু উনি। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। অনেকেই আছেন প্রোফাইলে দেখি, সবার সাথে সেরকম পরিচয় নেই, কিন্তু তারা খুব ভালো মানুষ, বুঝতে পারি পোস্ট দেখলে। এই সায়ন্ত্রী মিত্র অসাধারণ শান্তি আমার বলেছে। বন্ধু ছোট্টবেলার ও অসাধারণ। সুদীপ্তা গণ আবার এসেছে, খুব ভালো সুদীপ্তা, থ্যাংক ইউ। আর সবাই যারা এসেছেন আমাদের এই লাইভ দেখছেন ওদের সবাইকে ধন্যবাদ। এখানে শেষ করে দিই। না, আর আপনার করার দরকার ভালো জানা গান দিয়ে, জানা গান সবাই জানে এরকম গান দিয়ে শেষ করো। তোমাকে মানে প্রচুর ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ এর ওপরে স্কোয়ার দিয়েছি 100, মানে এতগুলো ধন্যবাদ দিয়ে মানে তুমি এসেছো, সমৃদ্ধ হয়েছি আমরা। তোমার জন্য প্রচুর মানুষ এই লাইভ দেখলো, এর মাধ্যমে আমরা অনেক কথা বলতে পারলাম মানুষকে। सजना मेरे आसरे तुझे उस पे सामने आया उसपे सामने आया आग लगाए चाल दिला
चार बिना लगते जुदा बाग उजड़ गए से पहले पंछी छड़ गए कोयल के অসাধারণ অসাধারণ। আমি তোমাকে শুধু একটুখানি বলবো, একটুখানি জাস্ট 2 মিনিট ওয়েট করবে, তারপরে আমরা শুভরাত্রি বলে দুজনেই বেরিয়ে যাব। আমাদের সঙ্গে যারা আছেন, তন্ময় চ্যাটার্জি, সৈকত দা এসছেন, হ্যাঁ, লব বুশ আছে, এনারা খুব বিখ্যাত সব অর্গানাইজার, তারাও দেখছেন, এবং খুব সাংস্কৃতিক মানুষ। হ্যাঁ, তো আমাদের আমতা এখানে একটা বৈঠকি আড্ডা উনি করেছেন, এই সৈকত ঘোষ। তো আমাদের এই যে আমরা সন্ধিক্ষণে আছি দাঁড়িয়ে, তো এখন রমজান মাস চলছে, জানো তো, রমজান মাস। চতুর্দিকে আমাদের ইসলাম ধর্মের মানুষ তারা রোজা রাখেন, এবং রেখে সারাদিন এই রোদে রোজা রাখার পর ওই ইফতার করেন ওই সন্ধ্যেবেলা। তারপরে আবার কালকে আবার রোজা রাখা হবে। এই ঈদ আসছে সামনে, রমজানের রোজার পরে ঈদটা আসে। তো সেই জন্য ওনাদের জন্য আমাদের একটা মেসেজ থাকবে আজকে এই অনুষ্ঠান থেকে। তুমি আছো, তোমাকে মানে সামনে রেখেই আমরা এই মেসেজটা দিচ্ছি। রমজান নিয়ে অনেকদিন আগে একটা কবিতা লিখেছিলাম। আর আমি তো কালিয়াচকে ছিলাম, ওখানে খুব বড় করে তো হয় পালন না, তো সেখানে অনেক জায়গায় আমাদের ইফতার নিমন্ত্রণ ছিল, আমরা গিয়েওছি। তো সাবা নামায় এই মানে সাবানের পরে যে রমজান আসে সেইটা নিয়ে আমি একটা কবিতা লিখেছিলাম। খুব সুন্দর কবিতাটা, এখন পুরোটা আমার মনে নেই, তাহলে আমি শোনাতাম। একটু বলো, একটুখানি দুকলি বলো। হ্যাঁ, সাবান আমায় বলেছিল আসবে রমজান, আল্লাহ তাআলার মহব্বতে দিল রেখো ঈমান। তারপরে ভুলে গেছি কবিতাটা, মানে ওইটুকু দু লাইনই মনে আছে, পুরোটাই আমার আছে, ফেসবুকে আছে দেওয়া। অন্য একদিন আমাদের এই ইসলামিক কোনো অনুষ্ঠান একটা করব, যেখানে ইসলামিক গজল বা ইসলামিক যেসব গান সেই নিয়ে একটা লাইভ করব। সেখানে তুমি কিন্তু হাতের সামনে তোমার কবিতাটা রেখো, তোমাকে আমি সেদিন হ্যাঁ সেদিন শুনবো কবিতাটা। হ্যাঁ, তার আগে আমি শুধু তোমাকে এই 2 মিনিট যে সময় নিয়েছি, তো ওনাদের জন্য গানটা, যারা রমজানের ঈদ পালন করতে চলেছেন, রমজানের রোজার শেষে শুভ ঈদ, সেই নিয়ে আমরা আগাম ওনাদের শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাঁ, এই গানটার মাধ্যমে। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে তুই বিলিয়ে দেশন আসমানি তাগীদ, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে তুই বিলিয়ে দেশন আসমানি তাগীদ, রমজানের ওই রোজার শেষে তোর সোনার দানা বালা খানা সব রহে ইল্লাহ, দে জাগত মুর্দা মুসলিমের ভাঙাইতে নি, রমজানের ওই রোজার শেষে
আজ পড়বি ঈদের নামাজ রে মন, সেই সে ঈদগাহে। আজ পড়বি ঈদের নামাজ রে মন, সেই সে ঈদগাহে। যে ময়দানে সব গাজী মুসলিম, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, রমজানের ওই রোজার শেষে, রমজানের ওই রোজার শেষে, রমজানের ওই রোজার শেষে। থ্যাংক ইউ। বাহ, তুমি এসেছো, সুন্দর গানটা। ধন্যবাদ। হ্যাঁ, দারুণ না? হ্যাঁ, নজরুল খুব ইসলাম, ভালো লাগলো। নজরুল দারুণ। ইসলামের গান, নজরুলের আচ্ছা গান। আচ্ছা। হ্যাঁ, নজরুল লেখা। তো আজকে তাহলে শুভরাত্রি জানাচ্ছি। অনেক আমরা বক বক করলাম, অনেক মানুষকে হয়তো ডিস্টার্বও করলাম। হ্যাঁ, তো রমিদি, তোমাকে অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, সবকিছু। তুমি আমাদের এখানে লাইভ করেছো। আমি পরবর্তীকালে আবার সুন্দর করে আবার লাইভে তোমাকে ধরবো, এবং সেটা আমি যোগাযোগ করেই করবো, সেটা খুব প্রস্তুতি ভালো নিয়ে আর কি। থেকো। হ্যাঁ, খুব ভালো থেকো, আর এরকম অনুষ্ঠান করে যাও, আরো শিল্পীদের গান শুনি আমরা। একদম একদম একদম। এবং আমাদের এখানে যত শিল্পীদের বলা হয়েছে, ওনারা একদিন একদিন করে থাকবেন। বিশেষ করে শনিবারটা আমরা বেছে নিয়েছি। খুব ভালো। আজকে এটা ঘোষণা করার জন্যই অনুষ্ঠানটা হয়েছিল, কিন্তু তোমাকে পেয়ে গেছি, তাই ছাড়লাম না। থ্যাংক ইউ থ্যাংক ভেরি ইউ। মাচ। খুব ভালো লাগলো। ভালো থেকো। দিদি, হুম, নমস্কার। আমারও খুব ভালো। হ্যাঁ, ভালো থাকবে। হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি। হ্যাঁ। আচ্ছা, রমিদি এসেছিলেন, আমাদের সঙ্গে সৈকতদা ছিল, সঞ্জয় সামুই, তন্ময় চ্যাটার্জি, এরা শেষে এসেছেন, কিন্তু যাই হোক এসেছেন, এইটাই বড় কথা। সৈকতদাও ধন্যবাদ, আপনি এসেছেন আমাদের ওই লাইভ দেখার জন্য। আজকে যারা যারা আমাদের লাইভ দেখলেন, সকলকে ধন্যবাদ, সবাইকে ভালোবাসা জানাচ্ছি। আমাদের লাইভ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, এবং রমজানের রোজার শেষে খুশির ঈদ, তার জন্য সকল ভাই বোনকে আমি খুশির ঈদের আগাম তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।